হ্যালো স্টুডেন্ট, জয় হিন্দ, শুভ সকাল। তোমরা সকলেই জানো যে আজকে কি দিবস। হ্যান্ডমেল দেখে তোমরা বুঝে গেছো, তাই তো? হ্যাপি রিপাবলিক ডে, 26শে জানুয়ারি, প্রজাতন্ত্র দিবস। তো এই প্রজাতন্ত্র দিবসে উচ্চ মাধ্যমিক ছাত্রছাত্রীদের জন্য বা এইচএস 4 সেমিস্টার ছাত্রছাত্রীদের জন্য কিছু গুরুত্বপূর্ণ, এবং তাদের জন্য এই ক্লাসটা খুব গুরুত্বপূর্ণ। কেন? তাদের যে তাদের পরীক্ষাকে আর বেশি দিন সময় নেই, আর মাত্র হাতে গোনা কয়েকটা দিন। চিন্তার কোনো কারণ নেই। স্যার টেক্সট বই পড়লাম, এবার আমাদের কিছু প্রবন্ধ রচনা থেকে দেন, জীবনী প্রবন্ধ থেকে। এই জীবনী প্রবন্ধ যে কীরকম হয় স্যার, সে বিষয়ে তো আমাদের সেরকম কনসেপ্ট নেই। কীরকম প্রশ্ন লিখতে হবে এবং কীরকম প্রশ্ন আসবে স্যার। 10 মার্কের 10টা মার্ক স্যার, কীভাবে নম্বরটা পাওয়া যায়? এই 10টা মার্ক, তাই তো? সেটা আমি নিয়ে এসেছি। আর যারা যারা নতুন আছো, আর আর এডুকেশনাল ইনস্টিটিউট ইউটিউব চ্যানেলে নতুন আছো, তারা অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দাও। এবং তোমার যে বন্ধুরা আছে, সে বন্ধুদের শেয়ার করে দাও। কেউ যেন বাদ না যায়, সবাই যেন এই নোটটা পায়, বা এই ভিডিওটা দেখলেই তোমার পুরো ক্লিয়ার, কনসেপ্ট ক্লিয়ার। মানে তোমার বুকে একটা সাহস থাকবে। কি সাহস থাকবে? যে আমাকে আর দেখতে হবে না, আমাকে আর দেখতে হবে না কি নিয়ে? জীবনী প্রবন্ধ। এই জীবনী প্রবন্ধ আমি তোমাকে দেখাচ্ছি। এই যে দেখতে পাচ্ছ বইটা, এই বইটা তোমাদের সকলের কাছে আছে, স্কুল থেকে দিয়েছে বইটা। তো এই বইয়ে দেখবে তোমরা যে সেমিস্টার 4, এই 4 সেমিস্টারের যে নির্বাচিত সাহিত্যিকদের সাহিত্য অবদান সম্পর্কিত প্রকল্প নির্মাণ। বুঝতে পারলে? তো চিন্তার আর কোনো কারণ নেই, এই ভিডিওটা একেবারে শেষ পর্যন্ত দেখবে। শুরু করা যাক। সামনে দেখে তোমরা বুঝে গেছো যে কি ক্লাস হতে যাচ্ছে, তাই তো? জীবনী প্রবন্ধ রচনা, ফাইনাল সাজেশন একেবারে। এ কটা পড়লে তুমি সাজেশন পরীক্ষা কমন পাবে, এর বাইরে আসবে না, এর বাইরে আসবে না। হ্যাঁ, এ কটা পড়লেই কমন পেয়ে যাবে। তো দেখা যাক কি আছে। এটা কি দেখো তো? তোমরা অনেকে চেনো এই জায়গাটা, আমার খুব পছন্দের জায়গা, আমার খুব পছন্দের জায়গা। বাড়িটা চিনতে পারছো কি দেখো তো একটু? চিনতে পারছো তোমরা বাড়িটা? এই জায়গাটা আমার খুব পছন্দের। চিনতে পারছো এটা কোথায়? এটা হচ্ছে, এটা হচ্ছে জোড়াসাঁকো ঠাকুর বাড়ি। কি বললাম? জোড়াসাঁকো, জোড়াসাঁকো ঠাকুর বাড়ি আমার খুব পছন্দের জায়গা। ঠিক আছে?
তোমরা, এটা কলকাতায় অবস্থিত। কলেজ স্ট্রিট থেকে একটু গিয়ে খুব ভালো জায়গা, রবীন্দ্রনাথ ঠাকুরের বাড়ি। তাহলে তারপর আমি দেখাচ্ছি এটা কে। এনার সঙ্গে তোমাদের সকলের পরিচয় আছে আগে থেকেই, তাই তো? ভালো করে দেখো। একজন বলছে স্যার আমি প্রথম দেখছি। আরে বাবা আমি অবাক তো, কাকে প্রথম দেখছো? এই রবীন্দ্রনাথ ঠাকুরকে প্রথম দেখছে কে? একটা স্টুডেন্ট বলছে যে স্যার আমি প্রথম দেখছি কমেন্টে। আচ্ছা, তো এবার দেখে নাও, প্রথম দেখছো, ভালো করে দেখে নাও, যার চেহারা দেখে যারা মনে থাকে যে এটা রবীন্দ্রনাথ ঠাকুর। ওকে, তারপর দেখো, এই যে রবীন্দ্রনাথ ঠাকুরের তোমাদের প্রশ্ন এরকম আসবে, এরকম আসবে তোমাদের প্রশ্নটা দেখে নাও কেমন প্রশ্ন আসবে। ঠিক আছে, তোমাদের প্রশ্ন এই রকম আসবে। হয়ে যাচ্ছিস বাবা। হুম, দেখো, তোমাদের এরকম প্রশ্ন আসবে পরীক্ষায়, এরকম রবীন্দ্রনাথ ঠাকুর। ওকে, এই পুরোটা প্রশ্ন আসবে তোমাদের। জন্ম, পরিচয়, তার বাংলা সাহিত্যে তার অবদান, ওকে, তার পিতা, তার উল্লেখযোগ্য রচনাবলী বা কাব্যগ্রন্থ, উপন্যাস, মৃত্যু, এরকম ভাবে তোমাদের প্রশ্নটা আসবে। তো আচ্ছা, দেখে নাও। এবার আসি আমরা এই প্রশ্নের উত্তরে। হুম, দেখো, এটা ভূমিকা দেখতে পাচ্ছ। রবীন্দ্রনাথ ঠাকুর বাংলা সাহিত্য ও সংস্কৃতির সর্বশ্রেষ্ঠ মনীষী। তিনি কবি, কথা সাহিত্যিক, নাট্যকার, দার্শনিক, সঙ্গীত স্রষ্টা, শিক্ষাবিদ, একই সঙ্গে বহুমাত্রিক প্রতিভার অধিকারী। তার সৃষ্টিকর্ম কেবল বাংলা সাহিত্যেই নয়, বিশ্ব সাহিত্যে চিরকালীন সম্পদ হিসাবে স্বীকৃত স্বীকৃত, তাই তো? তারপর দেখো, রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম কত খ্রিস্টাব্দে? 1861 খ্রিস্টাব্দে। কবে? 7ই মে। কোথায়? কলকাতার জোড়াসাঁকো ঠাকুর বাড়িতে। এই যে তোমাদের জোড়াসাঁকো ঠাকুর বাড়িটা দেখালাম না, এই জোড়াসাঁকো ঠাকুর বাড়িতে কি করেন? রবীন্দ্রনাথ ঠাকুর জন্মগ্রহণ করেন। তার পিতার নাম কি ছিল? মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর। মাতা কে ছিল? সারদা দেবী। ঠাকুর পরিবার ছিল শিক্ষা, সংস্কৃতি, সমাজ সংস্কারের এক উজ্জ্বল কেন্দ্র। বুঝতে পারলে? সেই সময় ঠাকুর পরিবার ছিল শিক্ষা, সংস্কৃতি, এই সমাজ সংস্কারের এক উজ্জ্বলতম কেন্দ্র ছিল। শৈশব থেকেই রবীন্দ্রনাথের প্রকৃতি ছিল সঙ্গীত স্রষ্টা। কি ছিলেন তিনি? শৈশব থেকে সঙ্গীত ভালোবাসতেন। সঙ্গীত ভালোবাসতেন কে? যেমন রবীন্দ্রনাথ ঠাকুরের আমাদের খুব ভালো লাগে গানটা, বা আমাদের সকলকে, আমারও পরানো যাহা চাই তুমি তাই গো। আমাদের মন যেটা চাই তা কি তুমি পাও? পাও না। আমরা যা চাই তাই আমরা কি পাই আদৌ? তা পাই না। জীবনে যা চাইনি তাই পেয়েছি। তাহলে রবীন্দ্রনাথ ঠাকুরের রবীন্দ্র সঙ্গীত তুমি বুঝতে পারবে, যত বড় হবে তত বুঝতে পারবে যে রবীন্দ্রসঙ্গীত আমাদের হৃদয়ের কোণে কিভাবে জায়গা করে নিয়েছে, সেটা তুমি মানে বুঝতেও পারবে না কবে যে জায়গা করে নিয়েছে। মানে একবারে, মানে আমি বলে তোমাদের বোঝাতে পারবো না যে রবীন্দ্রসঙ্গীত এত মানে মিষ্টি, এত মানে গানগুলো শুনবে এত মধুর, শব্দ চয়নগুলো দেখবে রবীন্দ্রনাথ ঠাকুর, গুরুদেব, সত্যি। তো
রবীন্দ্রসঙ্গীত তোমরা শুনবে বা রবীন্দ্রনাথ ঠাকুরের যে কোনো লেখাই পড়বে, তোমাকে কল্পনার জগতে থেকে তোমাকে বাস্তব জগতে তোমাকে নিয়ে আসবে। তো দেখো কি বললাম, সঙ্গীত সাহিত্য চর্চার পরিবেশ বেড়ে ওঠে প্রথাগত শিক্ষায় তার অনাগ্রহ থাকলে, মানে প্রথাগত শিক্ষায় তার অনাগ্রহ থাকলেও স্বশিক্ষায় তিনি অসাধারণ জ্ঞান অর্জন করেছেন। রবীন্দ্রনাথ ঠাকুর প্রথাগত শিক্ষা, যেটা প্রথাগত শিক্ষা কি, আমরা স্কুল কলেজে যাই তাই তো, সেই শিক্ষায় সে অনাগ্রহ, মানে তার সেরকম ইচ্ছে ছিল না, কিন্তু তার বাড়িতে সব রকমের শিক্ষক আসত। তারপর দেখো রবীন্দ্রনাথের সাহিত্য জীবন অত্যন্ত বিস্তৃত। তার কাব্যগ্রন্থের মধ্যে গীতাঞ্জলি, সোনাত্তরী, বলাকা বিশেষভাবে উল্লেখযোগ্য। এই গীতাঞ্জলি কাব্যগ্রন্থের জন্য, কোন কাব্যগ্রন্থের জন্য? গীতাঞ্জলি কাব্যগ্রন্থের জন্য তিনি 1913 খ্রিস্টাব্দে সাহিত্যে নোবেল পুরস্কার পান। কোন পুরস্কার পান? নোবেল পুরস্কার পান। আর এই পুরস্কার হচ্ছে এশিয়ার, কোথাকার? এশিয়ার প্রথম নোবেল নোবেল জয়ী হিসেবে তিনি, নোবেল জয়ী হিসেবে তিনি বিশ্ব মর্যাদা অর্জন করেন। কে? এই রবীন্দ্রনাথ ঠাকুর। কত খ্রিস্টাব্দে? এশিয়ার প্রথম, মানে পুরো এশিয়া মহাদেশ আছে, এই এশিয়া মহাদেশে প্রথম কে নোবেল পেয়েছিলেন? রবীন্দ্রনাথ ঠাকুর। কত খ্রিস্টাব্দে? 1913 খ্রিস্টাব্দে। তার উল্লেখযোগ্য উপন্যাস কি? গোরা। তার উল্লেখযোগ্য উপন্যাস কি? গোরা। তোমরা দেখতে পাচ্ছ, দেখে নাও। তারপর দেখো হুম, কি কি পড়লাম আমরা? তার উল্লেখযোগ্য উপন্যাস গোরা পড়লাম। তারপরে এবার আমরা কি পড়বো? ঘরে বাইরে, আমার খুব পছন্দের উপন্যাস। ঘরে বাইরে, চোখের বালি, অসাধারণ উপন্যাস। তারপর কি পড়বে? চোখের বালি, ঘরে বাইরে। আর এই চোখের বালি উপন্যাসে আমরা কি পাচ্ছি? সমাজ, রাজনীতি, মানব মনের গভীর বিশ্লেষণে সমৃদ্ধ। ছোট গল্প কাবুলিয়ানা, পোস্টমাস্টার, হৈমন্তী, সমাপ্তি, ছুটি, এগুলো হচ্ছে তার উল্লেখযোগ্য গল্প, ছোট গল্প। রবীন্দ্রনাথ ছিলেন এক অসামান্য সঙ্গীত স্রষ্টা, তিনি ছিলেন একজন সঙ্গীত স্রষ্টা। তার 2000-এর বেশি, কোথায়? 2000-এর বেশি, বা কোনো কোনো বই আমরা দেখবো 2500-এর বেশি, 2500-এর বেশি এই গান নিয়ে রবীন্দ্রসঙ্গীত বাংলা সংস্কৃতির প্রাণ দিয়েছিলেন। বাংলা সংস্কৃতির প্রাণ দিয়েছিলেন, ঠিক আছে, প্রাণ কেন্দ্র, বুঝতে পারলে যে বাংলা সংস্কৃতির প্রাণ কেন্দ্র কোনটা? এই রবীন্দ্রসঙ্গীত। তোমাদের বললাম ভারতীয় সঙ্গীত, ভারতীয় জাতীয় সঙ্গীত, জনগণমন, বাংলাদেশের জাতীয় সঙ্গীত, আমার সোনার বাংলা, উভয় তার রচনা। কার রচনা? উভয়ই রবীন্দ্রনাথ ঠাকুরের রচনা। কি কি? ভারতের জাতীয় সঙ্গীত কি? জনগণমন, এবং আমাদের বাংলাদেশের জাতীয় সঙ্গীত আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি, উভয়ই কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুরের রচনা। শিক্ষাকেন্দ্র, শিক্ষাকেন্দ্রেও শিক্ষাকেন্দ্রেও রবীন্দ্রনাথের অবদান অনন্য। তিনি শান্তিনিকেতনে কি করেন? বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেন। কোথায়? শান্তিনিকেতনে, যেটা বর্তমানে বিশ্বভারতী বোলপুরে যেটা আছে, এই বোলপুরে শান্তিনিকেতনে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেন। এবং দেখো যে যেখানে মুক্ত শিক্ষার আদর্শ, প্রকৃতির সঙ্গে শিক্ষার সংযোগ, আন্তর্জাতিক মানবতাবোধকে গুরুত্ব দেওয়া, তার শিক্ষা দর্শন প্রাসঙ্গিকতা। 1941 খ্রিস্টাব্দে 7ই আগস্ট, কত খ্রিস্টাব্দে? 7ই আগস্ট, 1941 খ্রিস্টাব্দে 7ই আগস্ট রবীন্দ্রনাথ ঠাকুর পরলোক গমন করেন। কুসংস্কার, রবীন্দ্রনাথ ঠাকুর কেবল একজন কবি নন, তিনি এক সম্পূর্ণ যুগের এক জীবন্ত চেতনা। বাংলা ভাষা ও সাহিত্যকে তিনি বিশ্ব দরবারে মর্যাদার আসনে প্রতিষ্ঠিত করেছেন। তাই তিনি বাংলার গর্বেও হচ্ছে মানবতার কবি। দেখতে পাচ্ছ ইনাকে?
তাহলে দেখতে পাচ্ছ ইনি কে? ইনি হচ্ছে শহীদ মুস্তফা আলী। কে? শহীদ মুস্তফা আলী। শহীদ মুস্তফা আলী। তাহলে শহীদ মুস্তফা আলী তোমাদের প্রশ্ন কিভাবে আসবে দেখো। যে তোমাদের দেখালাম যে প্রশ্ন কিভাবে আসবে। এইভাবে তোমাদের প্রশ্ন তুলে দেবে বোর্ড। বুঝতে পারলে? কি? জন্ম, পরিচয়, উল্লেখযোগ্য গ্রন্থ, মৃত্যু। কার? এই শহীদ মুস্তফা আলী। আর তাদের জীবনী সম্পর্কে এরকম এইভাবে প্রশ্ন, এইটুকু প্রশ্ন মানে এই প্রশ্ন তুলে দেবে, তার সম্পর্কে তোমাকে লিখতে হবে। তাহলে দেখো আমি ভূমিকাটা কিভাবে তৈরি করেছি। বাংলা সাহিত্যের আকাশে এক উজ্জ্বল নক্ষত্রের নাম শহীদ মুস্তফা আলী। তিনি ছিলেন একধারে প্রাবন্ধিক, ভ্রমণ কাহিনীকার, ভাষাবিদ, ব্যঙ্গরসের অনন্য শিল্পী। তার রচনায় যেমন গভীর পাণ্ডিত্য ধরা পড়ে, তার রচনায় যেমন গভীর পাণ্ডিত্য ধরা পড়ে, ঠিক তেমনি আছে রসবোধ, মানব দৃষ্টি, মানব রসবোধ, মানব বা মানবিক দৃষ্টিভঙ্গির অপূর্ব সমন্বয়। তাহলে এটা আমি ভূমিকা তৈরি করেছি এবং তোমরা দেখে নাও ভূমিকাটা। তারপর দেখবে যে জন্ম কার? এই শহীদ মুস্তফা আলীর জন্ম কত খ্রিস্টাব্দে? 1904 খ্রিস্টাব্দে 13ই সেপ্টেম্বর। কোথায় জন্মগ্রহণ করেন? আসামের করিমগঞ্জ জেলায়। তাহলে কোথায় জন্মগ্রহণ করেন? তিনি আসামের করিমগঞ্জ জেলায় জন্মগ্রহণ করেন। কে? এই সৈয়দ মুস্তফা আলী। তিনি ছোটবেলা থেকে কি ছিলেন? অত্যন্ত মেধাবী ছিলেন। পড়াশোনার প্রতি তার গভীর আগ্রহ ছিল। কার? এই সৈয়দ মুস্তফা আলীর পড়াশোনার প্রতি গভীর আগ্রহ ছিল এবং তিনি একাধিক ভাষায় পারদর্শী হয়ে ওঠেন। একাধিক ভাষায় পারদর্শী হয়ে ওঠেন। বাংলা ভাষা ছাড়াও তিনি বাংলা ভাষা ছাড়াও কি আরবি, ফার্সি, উর্দু, জার্মান, ফরাসি, ইংরেজি ভাষায় অসাধারণ দখল ছিল। কার? এই সৈয়দ মুস্তফা আলীর। উচ্চশিক্ষার জন্য চেঞ্জ করে করেছি। উচ্চশিক্ষার জন্য তিনি কোথায় যান? উচ্চশিক্ষার জন্য তিনি কোথায় যান? উচ্চশিক্ষার জন্য তিনি বিলেতে যান। কোথায় যান? বিলেতে যান। তিনি বিভিন্ন দেশের কোথায়? বিভিন্ন দেশের অবস্থানকালের নানা সংস্কৃতি মানুষের সঙ্গে তার পরিচয় হয়। এই অভিজ্ঞতা ভ্রমণ সাহিত্যকে, তার যে এই অভিজ্ঞতা ভ্রমণ সাহিত্যকে কি করেন? তার এই অভিজ্ঞতা ভ্রমণ সাহিত্যকে করে তোলে, ভ্রমণ সাহিত্যকে করে তোলে অনন্য। তার রচনায় শুধু ভৌগোলিক ভ্রমণ নয়, তার রচনায় শুধু ভৌগোলিক ভ্রমণ নয়, তাহলে কি আছে? মানুষের মন, সমাজের গভীর পর্যবেক্ষণ। তার উল্লেখযোগ্য রচনাগুলি হলো কি কি? তার উল্লেখযোগ্য রচনাগুলি আমরা কি পাচ্ছি? দেশে বিদেশে, চাচা কাহিনী, পঞ্চতন্ত্র, আর কি পাচ্ছি আমরা? মুসাফির, সহজ, মুসাফির। ঠিক আছে, তাহলে প্রভৃতি তার উল্লেখযোগ্য কি রচনা। সহজ সরল একবারে সাবলীল ভাষায় লেখা। এবং তার লেখার মধ্যে আমরা কি পাবো? সমাজের মধ্যে যে কুসংস্কার, সংকীর্ণতা, ভণ্ডামির বিরুদ্ধে সূক্ষ্ম হাস্যরসের মাধ্যমে প্রতিবাদ জানিয়েছেন। কে? এই শহীদ মুস্তফা আলীর রচনায় আমরা এগুলো পাবো। তাহলে তার রচনাগুলো কি কি বললাম একটু দেখা যাক। এই যে দেশে বিদেশে, চাচা কাহিনী, পঞ্চতন্ত্র, মুসাফির, এগুলো হচ্ছে তার রচনা। তার রচনার মধ্যে কি কি বৈশিষ্ট্য আছে সেই বৈশিষ্ট্যগুলো বললাম। তারপর দেখো
যে কত খ্রিস্টাব্দে, হ্যাঁ 1974 সালে 11ই ফেব্রুয়ারি, 1974 সালে 11ই ফেব্রুয়ারি এই সাহিত্যিক পরলোক গমন করেন, মানে মারা যান। তবে তার লেখা আজও পাঠকের মনে সমানভাবে প্রাসঙ্গিকতার ও প্রাসঙ্গিক ও আনন্দদায়ক। উপসংহারটা দেখো। তাহলে তোমরা দেখতে পেলে যে শহীদ মুস্তফার রচনায় কি কি পেলাম আর কবে মারা যান। তিনি পরলোক গমন করেন 1974 খ্রিস্টাব্দে 11ই ফেব্রুয়ারি। এই মহান সাহিত্যিক পরলোক গমন করেন, কিন্তু তার লেখার মধ্যে আমরা কি পাবো? তার লেখার মধ্যে আজও পাঠকের মনে সমানভাবে প্রাসঙ্গিক ও আনন্দদায়ক রসবোধ ও মননশীলতায় এক অনন্য দৃষ্টান্তর স্থাপন করে গেছেন। তাহলে উপসংহারটা কি? উপসংহারটা দেখে নাও যে কি বলে, কিভাবে তৈরি করেছি। দেখো, শহীদ মোস্তফা আলী ছিলেন বাংলা সাহিত্যের এক ব্যতিক্রমী প্রতিভা। তার রচনা পাঠ করলে যেমন জ্ঞানের পরিধি বাড়ে, তেমনি মন ভরে ওঠে আনন্দে। তাহলে মন আনন্দ ভরে ওঠে, জীবনের দৃষ্টিভঙ্গিতে সমৃদ্ধ করেছে। ঠিক আছে, এইটুকু একটু টাইপিং ভুল হয়েছে। ঠিক আছে, এই পর্যন্ত তোমাদের লেখার দরকার নেই। ওকে, তারপরে দেখে নি কে নি, চিনতে পারছো কি দেখো তো একটু, তোমরা চিনতে পারছো কি দেখো তো, চিনতে পারছো? জীবনানন্দ দাশ। কি বললাম? জীবনানন্দ দাশ। কে নি? জীবনানন্দ দাশ। জীবনানন্দ দাশ সম্পর্কে আমরা জানবো। তাহলে এটা প্রশ্ন ছিল, উপরে এটা প্রশ্ন ছিল, এটা তাই তো। ভূমিকা এটা। আধুনিক বাংলা কবিতার জগতে জীবনানন্দ দাশ এক অনন্য ও ব্যতিক্রমী নাম। আধুনিক যুগের কবিদের মধ্যে একজন শ্রেষ্ঠ কবি হচ্ছে জীবনানন্দ দাশ। তার লেখায় আমরা নিঃসঙ্গতা খুঁজে পাই। তার লেখা পড়লে আমরা কোথায় না কোথায় চলে যাই। হাজার বছর ধরে আমি পথ হাঁটিতেছি পৃথিবীর পথে। কার জন্য? একটু শান্তি পাওয়ার জন্য। কার কাছে? বনলতা সেনের কাছে। আমরা শান্তি পাই না, একটু শান্তি খোঁজার জন্য কত না কি করি। তাহলে একটু শান্তি পাওয়ার জন্য তার প্রেমিকা বলো, বা তার উর্বশী বলো, বা যে কেউ, তাহলে শান্তি পাওয়ার জন্য কোথায় যাচ্ছে? কত বছর ধরে পথ হাঁটছে? হাজার বছর ধরে পথ হাঁটছে কবির, একটু মানসিক শান্তি পাওয়ার জন্য। তাই তো, আমরা শান্তি কোথায় পাই? আমরা প্রিয়জনের কাছে শান্তি পাই। তো দেখো, আধুনিক বাংলা কবিতার জগতে জীবনানন্দ দাশ এক অনন্য ব্যতিক্রমী নাম। তিনি ছিলেন, মানে তিনি কি ছিলেন? একধারে প্রকৃতি চেতনা, নিঃসঙ্গতা, জীবনবোধের কবি। তাহলে তিনি কিসের কবি ছিলেন? তিনি ছিলেন প্রকৃতি চেতনা, নিঃসঙ্গতা, জীবনবোধের কবি। সন্ধ্যা ও মানুষের অন্তর্গত এক গভীর বিষণ্ণ অনুভূতি, মানে তোর কবিতার পড়লেই যে একটা বিষণ্ণ অনুভূতি হয়, যে বুকের বাপাসে ব্যথা শুরু করে, আজও সেই প্রেমিকার কথা মনে পড়ে। স্কুল প্রেমের বলো, স্কুল লাইফের বলো সেই প্রেম, কলেজ লাইফের বলো, ইউনিভার্সিটি লাইফের বলো, সেই প্রেমিকার কথা আজও মনে পড়ে। কার? সেই কবির। তাই তো, আমরা সকলেই কবি।
তারপর দেখো একজন কমেন্ট করছে যে স্যার, আমার প্রেমিকার কথা খুব মনে পড়ছে, মনে পড়লেই জীবনানন্দ দাশের কবিতা পড়তাম। আচ্ছা। আরেকজন কমেন্ট করছে কি, যে স্যার, আমার ব্রেকআপ হয়ে গেছে। আচ্ছা ভাই, জীবনের উত্থান পতন এগুলো কিছু না, লাইফ ইজ বিউটিফুল। ওকে, জীবনটাকে আমাদের সুন্দর করে নিতে হবে। যে থাকার সে এমনিতে থাকবে, যে যাওয়ার সে চলে যাবে, যতই তুমি ধরে রাখো। ঠিক আছে, তুমি তাকে সোনা হিরে যা কিছু আছে, পুরো বিশ্ব সাম্রাজ্য তাকে এনে দাও, সে কিন্তু তোমার কাছে থাকবে না। আর যে থাকার, সে কুড়ে ঘরেও থাকবে। কি বললাম? যে থাকার সে কুড়ে ঘরেও থাকবে। বুঝতে পারলে? হ্যাঁ। তারপরে দেখো যে তার রচনায় কি কি আমরা পাচ্ছি। তার রচনায় পাচ্ছি আমরা, তার রচনায় পাচ্ছি কি, ঝরা পালক। কি রচনাগুলো পাচ্ছি? ঝরা পালক, ধূসর পাণ্ডুলিপি, বনলতা সেন, মহাপৃথিবী, ষাটটি তারার তিমির। এবং যে দেখবে যে তার কবিতার মধ্যে বা তার রচনায় অভিনব চিত্রকল্পে ভরা, বাংলা গভীর ব্যঞ্জনায় সমৃদ্ধ। এই বনলতা সেন কবিতা বাংলা সাহিত্যে এক অনবদ্য বা এক অমর সৃষ্টি। বাংলা সাহিত্যে অমর সৃষ্টি। কি অমর সৃষ্টি? বাংলা সাহিত্যে অমর সৃষ্টি হচ্ছে এই বনলতা সেন কবিতা। এছাড়াও তিনি অনেক উপন্যাস, ছোট গল্প রচনা করেছেন। কিন্তু আধুনিক মানুষের যে ক্লান্তি, নিঃসঙ্গতা, আধুনিক মানুষের যে ক্লান্তি, নিঃসঙ্গতা এবং প্রকৃতির সঙ্গে আত্মিক সম্পর্ক ফুটে উঠেছে। তিনি রবীন্দ্রনাথর আধুনিক কবিতার পথপ্রদর্শক হিসাবে বিবেচিত। কে? এই জীবনানন্দ দাশ। রবীন্দ্রনাথর ওর আধুনিক কবিতার, ঠিক আছে, যে কবিতাগুলো পড়লে, যে একটা জীবনানন্দ দাশ কে পড়লেই তুমি বুঝতে পারবে। যেমন তোমরা ক্লাস 9-এ কি পড়েছো? ষাটটি, আকাশে 7টি তারা, রূপসী বাংলা। তারপর দেখবে যে শিকার কবিতা। তারপরে দেখো যে 1954 খ্রিস্টাব্দে, কত খ্রিস্টাব্দে? 1954 খ্রিস্টাব্দে 22শে অক্টোবর কলকাতার এক মর্মান্তিক দুর্ঘটনায় তিনি মৃত্যুবরণ করেন। তবে আজও পাঠকের হৃদয়ে জীবন্ত প্রাসঙ্গিক, জীবন্ত প্রাসঙ্গিক। এই যে উপসংহারটা দেখো, জীবনানন্দ জীবনানন্দ দাশ ছিলেন বাংলা কবিতার এক নিঃসঙ্গ প্রতীক, যার কাব্য, জীবন ও প্রকৃতির গভীর রহস্য প্রকাশ পেয়েছে। বুঝতে পারলে? তাহলে তেমনই সাহিত্য রুচি সমৃদ্ধ হয়েছে। তারপরে প্রশ্ন দেখো, মহাশ্বেতা দেবী। এই মহাশ্বেতা দেবী আর দেখতে পাচ্ছি না, একটু দাঁড়াও তো। আচ্ছা, এবার দেখা যাচ্ছে? দেখো তো এবার, দেখতে পাচ্ছ তোমরা? একটু কমেন্ট করো। হ্যাঁ, এবার দেখতে পাচ্ছ?
দেখো তো দেখতে পাচ্ছ কি? হ্যাঁ, শোনা যাচ্ছে? হ্যাঁ, শুনতে পাচ্ছ? এবার ঠিক আছে কি দেখো তো একটু। আচ্ছা, বা ও ছবি শুনতে পাচ্ছ কিন্তু ছবি দেখতে পাচ্ছ না, তাই তো? আচ্ছা, একটু টেকনিক্যাল সমস্যার জন্য। আচ্ছা।